আমরা আজকে আলোচনা করব সহায়ক ব্যাপন সম্পর্কে। আমরা পড়ছিলাম উদ্ভিদের পরিবহন চ্যাপ্টার নাম্বার 9। আগের দিন আমরা দেখেছি যে এই চ্যাপ্টার প্রথমে যে ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব সহায়ক ব্যাপন সম্পর্কে। প্রথমে জানব এই সহায়ক ব্যাপন কি। আমরা জানি ব্যাপন কাকে বলে, যে প্রক্রিয়ায় কী হচ্ছে তোমার বেশি ঘনত্বের অণু বা আয়নগুলো কম ঘনত্বের দিকে যায়, যে সমঘনত্ব পরিমাণ হয় তাকে আমরা ব্যাপন প্রক্রিয়া বলে থাকি। এই সহায়ক ব্যাপনটা কি? সহায়ক ব্যাপন হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার সঙ্গে সংযুক্ত বিশেষ প্রোটিন বাহকের মাধ্যমে শক্তির ব্যবহার ছাড়া তোমার অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে অণু বা আয়নগুলো কম ঘনত্ব যুক্ত স্থানে গমন করে, তাকে বলা হচ্ছে তোমার কি সহায়ক ব্যাপন। অর্থাৎ যে ব্যাপন এটা কি হচ্ছে কোষ পর্দার মধ্যে দিয়ে। ধরো আমরা আগে কোষ পর্দার গঠন জেনেছি। কোষ পর্দার মধ্যে দিকে যে এটা কোষের ভিতরে, এটা কোষের বাইরে, ঠিক আছে। অবশ্য বাইরে থেকে কোষের ভিতরে কোনো অণু বা আয়ন প্রবেশ করবে, তাহলে এক্ষেত্রে শক্তি ব্যবহার ছাড়া, শক্তি বলতে এখানে কি এটিপি শক্তি ছাড়া যখন কী হচ্ছে এই যে বিভিন্ন বাহক প্রোটিনের মধ্যে দিয়ে যখন কোনো অণু বা আয়নগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে বা গমন করবে, তখন তাকে বলা হচ্ছে তোমার কি সহায়ক ব্যাপন। তাহলে যে ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্যে দিয়ে তোমার কোষ পর্দার সঙ্গে সংযুক্ত বিশেষ প্রোটিন বাহকের সাহায্যে শক্তি ব্যবহার ছাড়াই বেশি ঘনত্বের অণু বা আয়নগুলো কম ঘনত্ব যুক্ত স্থানে গমন করে, তাকে বলা হচ্ছে তোমার কি সহায়ক ব্যাপন। অর্থাৎ কি কোষ পর্দার যে সমস্ত বাহক প্রোটিন আছে সেই প্রোটিনগুলোর মধ্যে দিয়ে বেশি ঘনত্বের অণু বা আয়নগুলো কম ঘনত্বের দিকে প্রবেশ করবে, এখানে কোনো এটিপি শক্তি লাগবে না, তাকে এক কথায় বলবো আমরা কি সহায়ক ব্যাপন বলা হচ্ছে। এই সহায়ক ব্যাপন তোমার এর বৈশিষ্ট্য কী কী? বৈশিষ্ট্য সহায়ক ব্যাপনের, ধরো এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। প্লাজমা মেমব্রেনে যে তোমার বা কোষ পর্দায় যে ফসফোলিপিড থাকে, আমরা কোষ পর্দা যখন গঠন দেখি সেখানে ফসফোলিপিড জানি, সেই ফসফোলিপিডের যে ফ্যাটি অ্যাসিডের যে টেল পোর্শন বা পুচ্ছ থাকে সেটা হচ্ছে জল বিকর্ষী। এই জল বিকর্ষী হওয়ার জন্য কোষ পর্দার বাইরে থেকে কোনো অণুগুলো সহজেই কিন্তু কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। এটা কোষের বাইরের অংশ, বাইরে, এটা কোষের ভিতর, এটা ধরো প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এর মধ্যে প্লাজমা মেমব্রেনে যে ফসফোলিপিডের যে তেল পোর্শন বা পুচ্ছ সেটা হচ্ছে জল বিকর্ষী। সেই জন্য কী হচ্ছে কোষের বাইরে থেকে কোনো আয়নগুলো কোষের ভিতরে সহজেই প্রবেশ করতে পারে না, কিন্তু প্রবেশ করে কিভাবে? এই কোষ পর্দার মধ্যে এক বিশেষ ধরনের তোমার প্রোটিন থাকে, সংযুক্ত প্রোটিন, যাকে বলা হচ্ছে তোমার কি সংযুক্ত প্রোটিন বলা হয়। এই কোষ পর্দার মধ্যে তোমার বিশেষ ধরনের প্রোটিন থাকে, যাকে বলা হচ্ছে তোমার কি সংযুক্ত প্রোটিন। এই সংযুক্ত প্রোটিনের মাধ্যমে কি হচ্ছে বাইরে থেকে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করে, এই এক পদ্ধতির মাধ্যমে প্রবেশ করতে পারে। এছাড়া কি তোমার কোষ পর্দার মধ্যে কি হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত তোমার এক বিশেষ সূক্ষ্ম নালী এটা গঠিত হয়। এই কোষ পর্দার প্রোটিনগুলো দিয়ে একটা সূক্ষ্ম নালী গঠন হয়, যার মধ্যে দিয়ে বাইরে থেকে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে কীভাবে প্রবেশ করতে পারে? তোমার সংযুক্ত প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায় কী হচ্ছে বাইরের অণুগুলো বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে। 2 নম্বর কি, এই যে কোষ পর্দার মধ্যে যে প্রোটিনগুলো আছে সেইগুলো পরস্পর যুক্ত হয়ে একটি নলাকার গঠন সৃষ্টি করে বা অনুনালিকা গঠন করে বা সূক্ষ্ম নালী গঠন করে, যাকে বলা হয় চ্যানেল প্রোটিন। এই চ্যানেল প্রোটিনগুলোর মধ্যে দিয়ে কী হচ্ছে বাইরে থেকে অণু বা আয়ন কোষের ভিতরে প্রবেশ করতে পারে। তাই চ্যানেল প্রোটিনটা হলো কি কোষ পর্দার মধ্যে যে প্রোটিন দিয়ে গঠিত এক সূক্ষ্ম নালী গঠিত হয়, যাকে বলা হচ্ছে চ্যানেল প্রোটিন।
সেই চ্যানেল প্রোটিনের মধ্যে দিয়ে বাইরে থেকে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে। এছাড়া কি তোমার কিছু কিছু সংযুক্ত প্রোটিন কোষ পর্দার তোমার বাইরের পৃষ্ঠ থেকে অন্তঃপৃষ্ঠ পর্যন্ত তোমার বিস্তৃত হয়। তোমার কিছু কিছু তোমার সংযুক্ত প্রোটিনগুলো আছে যেগুলো কোষ পর্দার বাইরের পৃষ্ঠ থেকে ভিতর পৃষ্ঠ পর্যন্ত তোমার বিস্তৃত হয়। ঠিক আছে, এর ফলে কী হচ্ছে, যাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। তার ট্রান্সমেমব্রেন প্রোটিনটা কি? ট্রান্সমেমব্রেন প্রোটিন হচ্ছে কোষ পর্দায় কিছু সংযুক্ত প্রোটিন আছে যেগুলো কোষ পর্দার তোমার বহিঃপৃষ্ঠ থেকে অন্তঃপৃষ্ঠ পর্যন্ত তোমার বিস্তৃত হয়, মানে বাইরে থেকে আবার ভিতর পর্যন্ত তোমার বিস্তৃত হয়। তাকে বলা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই ট্রান্সমেমব্রেন প্রোটিনের মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার এই বাইরে থেকে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে সহায়ক ব্যাপন এখানে দেখলাম প্রত্যেকটা পদ্ধতির মাধ্যমে আমরা কোনো এটিপি শক্তি ব্যবহার করলাম না, সেই জন্য একে বলা হচ্ছে তোমার কি সহায়ক ব্যাপন। সহায়ক ব্যাপনে কোনো এটিপি শক্তি ছাড়াই কোষের বাইরে থেকে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করছে। কীভাবে প্রবেশ করে? সংযুক্ত প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায়, অথবা কি হচ্ছে চ্যানেল প্রোটিনের মধ্যে দিয়ে, অথবা ট্রান্সমেমব্রেন প্রোটিনের মধ্যে দিয়ে অণু বা আয়নগুলো কোষের বাইরে থেকে কোষের ভিতরে তোমার প্রবেশ করে। ঠিক আছে, আর এখানে কোনো এটিপি শক্তি লাগছে না। আর জলে দ্রবণীয় বিভিন্ন অণু যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, কিছু আয়ন যেমন সোডিয়াম, তোমার ক্লোরিন, এই সমস্ত তোমার আয়নগুলো এই সহায়ক ব্যাপনের মাধ্যমে কোষের বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করে। তাই সহায়ক ব্যাপনের মাধ্যমে বিশেষ করে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, ক্লোরিন, এগুলো হচ্ছে কি তোমার কোষের বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা সহায়ক ব্যাপনটা জানলাম। সহায়ক ব্যাপনে কী কী বৈশিষ্ট্য? সহায়ক ব্যাপনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো এটিপি শক্তি লাগছে না। আর এখান থেকে এই যে কোষ পর্দার মধ্যে যে তোমার ফসফোলিপিড থাকে, ফসফোলিপিডের যে টেল পোর্শন অর্থাৎ পুচ্ছ, সেটা জল বিকর্ষী হয়, বাইরে থেকে কোনো অণু বা আয়ন সহজেই কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। তার জন্য কী হচ্ছে, এই কোষ পর্দার মধ্যে এক বিশেষ ধরনের কোষ পর্দা বিশেষ বা তোমার অণুগুলো পরিবহনের জন্য কোষ পর্দার বিশেষ পদ্ধতি তোমার অবলম্বন করে। কী কী পন্থা অবলম্বন করে? তারা সংযুক্ত প্রোটিনের সাহায্যে অণু বা আয়নগুলো যুক্ত হয়ে কোষের ভিতর প্রবেশ করে, অথবা কি চ্যানেল প্রোটিনে কী বললাম, যে কোষ পর্দার মধ্যে যে প্রোটিনগুলো আছে সেগুলো পরস্পর যুক্ত হয়ে একটা সূক্ষ্ম তোমার নালিকা গঠন করে, যার মধ্যে দিয়ে কী হচ্ছে বাইরে থেকে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে। অথবা কী হয়, কোষ পর্দার কিছু সংযুক্ত প্রোটিন আছে যেগুলো কোষ পর্দার বহিঃপৃষ্ঠ থেকে একবার অন্তঃপৃষ্ঠ অর্থাৎ বাইরে থেকে ভিতর পর্যন্ত বিস্তৃত হয় কোষ। ঠিক আছে, ফলে কী হচ্ছে, অণু বা আয়নগুলো এর মধ্যে দিয়ে সহজেই কোষের ভিতরে প্রবেশ করতে পারে। আর কি বৈশিষ্ট্য? এই সহায়ক ব্যাপন একটা নিষ্ক্রিয় ব্যাপন বলা হচ্ছে। সহায়ক ব্যাপন পদ্ধতিকে আমরা নিষ্ক্রিয় ব্যাপন বলি, কারণ কি এখানে কোনো এটিপি শক্তি লাগছে না। তাই সহায়ক ব্যাপনকে আমরা বলবো তোমার কি নিষ্ক্রিয় ব্যাপন, এই টার্মটা মনে রাখবে। সহায়ক ব্যাপনকে আমরা নিষ্ক্রিয় ব্যাপন বলবো, কারণ কি এখানে কোনো এটিপি শক্তি লাগছে না। এটিপি শক্তি ছাড়াই কোনো পদার্থে অণু বা আয়নগুলো কোষের ভিতরে প্রবেশ করছে, এটিপি শক্তি ছাড়া ঘটে, তাই একে তোমার নিষ্ক্রিয় ব্যাপন বলা হচ্ছে। আর এই সহায়ক ব্যাপন পদ্ধতির মাধ্যমে জলে দ্রবণীয় বিভিন্ন অণু কি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এছাড়া কিছু তোমার আয়ন যেমন সোডিয়াম, ক্লোরিন, এগুলো কি হচ্ছে ব্যাপিত হয়। ঠিক আছে, তাহলে আমরা সহায়ক ব্যাপন সম্পর্কে জানলাম। এবার পরিবহনের দিক অনুসারে সহায়ক ব্যাপনকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি, পরিবহনের দিক অনুযায়ী, মানে কোন দিকে পরিবহনটা হচ্ছে, কোষের ভিতর থেকে বাইরে না বাইরে থেকে ভিতরে, তার উপর নির্ভর করে আমরা সহায়ক ব্যাপনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি। প্রথমত কি তোমার এক পরিবহন, যাকে ইংরেজিতে বলে ইউনিপোর্ট, UNIPORT, ইউনিপোর্ট বলা হচ্ছে। এই ইউনিপোর্টটা কি, যখন বাহক প্রোটিনের মধ্যে দিয়ে কোনো পদার্থের অণু যখন একমুখে পরিবাহিত হবে, কোনো একটি নির্দিষ্ট দিকে পরিবাহিত হবে, তখন তাকে বলা হচ্ছে একমুখে যখন পরিবাহিত হবে তখন তাকে বলা হয় এক পরিবহন বা ইউনিপোর্ট। তাহলে এক পরিবহন বা ইউনিপোর্টটা কি, যখন বাহক প্রোটিনের মধ্যে দিয়ে কোনো পদার্থে অণুগুলো সহায়ক ব্যাপনের মধ্যে দিয়ে
কোনো এক নির্দিষ্ট অভিমুখে পরিবাহিত হবে তখন তাকে বলা হয় এক পরিবহন বা ইউনিপোর্ট। 2 নম্বরটা কি? সহ পরিবহন। সহ পরিবহন মানে কি? একসঙ্গে পরিবাহিত হবে। এক্ষেত্রে বাহক প্রোটিনের মাধ্যমে 2 বা তার বেশি অণু একমুখে যখন পরিবাহিত হবে তখন তাকে বলা হয় সহ পরিবহন। তাহলে এক পরিবহনে দেখেছি যে একটি পদার্থের অণু পরিবাহিত হয় একটা নির্দিষ্ট অভিমুখে, আর সহ পরিবহন হচ্ছে কি? তো বাহক প্রোটিনের মাধ্যমে 2 বা তার বেশি পদার্থের অণু 2 বা বেশি পদার্থের অণু যখন একটা নির্দিষ্ট অভিমুখে বা একমুখে পরিবাহিত হবে তখন তাকে বলা হয় সহ পরিবহন। 3 নম্বর কি? প্রতি পরিবহন। প্রতি পরিবহন। প্রতি পরিবহনটা কি? প্রতি পরিবহন হচ্ছে প্রতি পরিবহন আমরা বিপরীতটা হবে। যখন কোষের ভিতরে বিভিন্ন অণু বা আয়ন পরিমাণ বেড়ে যাবে তখন কী হচ্ছে, বাহক প্রোটিনের মাধ্যমে বিপরীতমুখী যখন পরিবহন হবে, অর্থাৎ কোষের ভিতর থেকে কোষের বাইরের দিকে যখন পরিবহন হবে, অর্থাৎ এক্ষেত্রে কী হয়, একটি পদার্থের অণু কোষের ভিতর প্রবেশ করে আর একটা হচ্ছে অপর একটা পদার্থের অণু কী হচ্ছে কোষের বাইরে তোমার নির্গত হলে তখন তাকে আমরা বলবো কি? প্রতি পরিবহনও বলা হয়। তাহলে প্রতি পরিবহনটা কি বললাম? যে একটি পদার্থের অণু কোষের ভিতরে প্রবেশ করছে, একটি পদার্থের অণু কোষের ভিতরে প্রবেশ করছে, আর অপর একটা পদার্থের অণু কী হচ্ছে কোষের বাইরে যখন নির্গত হয় তখন তাকে বলা হয় প্রতি পরিবহন। প্রতি পরিবহন বা অ্যান্টিপোড। আর সহ পরিবহনে ইংরাজি টার্ম হচ্ছে কি তোমার সিমপোর্ট, SYMPT, সিম SYMPORT, সিমপোর্ট। আর প্রতি পরিবহন হচ্ছে অ্যান্টিপোড, ANTIPORT, অ্যান্টিপোড। তাহলে আমরা সহায়ক ব্যাপনে যে পরিবহন দিক অনুসারে আমরা 3টে পরিবহন জানলাম, এক পরিবহন, সহ পরিবহন আর হচ্ছে প্রতি পরিবহন। এবার আমরা ব্যাপনে তোমার যে একটা নীতি আছে, ব্যাপন বিজ্ঞানী ফিক বলে একটা বিজ্ঞানী, তিনি একটা সূত্র প্রবর্তন করেন, ঠিক আছে, অ্যাডলফ ফিক। তিনি এই ব্যাপনের পদ্ধতির হারকে নিয়ে তার একটা সূত্র প্রবর্তন করেন, যাকে আমরা বলবো ফিকের প্রথম সূত্র। অনেক সময় আসে ফিকের প্রথম সূত্র, ফয়সি কয়কার, ফিকের প্রথম সূত্র। ফিকের প্রথম সূত্রটা কি? বিজ্ঞানী তোমার অ্যাডলফ ফিক তিনি ব্যাপন হারকে একটি নির্দিষ্ট গাণিতিক সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেন, যেটাকে বলা হচ্ছে তোমার কি? ফিকের প্রথম সূত্র। সেই গাণিতিক রূপটা কি? JS = DS ডেল্টা CS বাই ডেল্টা এক্স। এখানে তোমার JSটা কি? JSটা হচ্ছে এই যে JSটা হচ্ছে তোমার ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্স FLUX, ফ্লাক্স ডেন্সিটি DENSITY, বাংলায় বলে ফ্লাক্স ঘনত্ব। এই ফ্লাক্স ঘনত্বটা আবার কি? ফ্লাক্স ঘনত্ব হচ্ছে তোমার প্রতি মিনিটে একক স্থান নিয়ে কত অণু গমন করে, মানে এটা কি নির্দেশ, ফ্লাক্স ঘনত্ব কি তোমার কি নির্দেশ করে? তোমার কি নির্দেশ করছে যে প্রতি মিনিটে প্রতি একক স্থান নিয়ে কত অণু গমন করে, সেক্ষেত্রে সেটা তোমার নির্দেশ করছে। এছাড়া কি তোমার যে প্রতি বর্গমিটার অঞ্চলে যে প্রতি সেকেন্ডে কত মোল তোমার অণু পরিবাহিত হয় সেটা নির্দেশ করে তোমার ফ্লাক্স ঘনত্ব। তা ফ্লাক্স ঘনত্ব কি নির্দেশ করছে? যে প্রতি বর্গমিটার অঞ্চল দিয়ে প্রতি সেকেন্ডে কত মোল তোমার অণু বা আয়ন পরিবাহিত হচ্ছে সেটা নির্দেশ করছে JS দিয়ে। নেক্সট কি? ডিএসটা কি ইন্ডিকেট করছে? ডিএসটা হচ্ছে তোমার ব্যাপন গুণাঙ্ক। ব্যাপন গুণাঙ্ককে ইংরেজিতে বলে ডিফিউশন কোএফিসিয়েন্ট। ব্যাপন গুণাঙ্ক। ব্যাপন গুণাঙ্কটা কি? ব্যাপন গুণাঙ্কটা হচ্ছে যখন কোনো অণু তার মধ্যে কি গতিতে পরিবাহিত হচ্ছে সেটা নির্দেশ করে তোমার ব্যাপন গুণাঙ্ক। অর্থাৎ এই ডেল্টা ডিএসটা তোমার নির্দেশ করছে যে কোন অণু কি গতিতে কোন মাধ্যমে পরিবাহিত হয় সেটা নির্দেশ করবে। কোন অণু, যদি কোনো অণু
কি গতিতে কোনো মাধ্যমে পরিবাহিত হয় সেটা নির্দেশ করে তোমার ব্যাপন গুণাঙ্কর মধ্যে দিয়ে, যেটাকে ডিএস দ্বারা প্রকাশ করা হচ্ছে। কোনো অণু তার মধ্যে কি গতি নিয়ে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে সেটা নির্দেশ করতে তোমার কি ব্যাপন গুণাঙ্কর মধ্যে দিয়ে। আর কি ডেল্টা সিএস, ডেল্টা সিএস, ডেল্টা সিএস কি নির্দেশ করছে, তোমার দুটো পৃথক স্থানের তোমার ব্যাপনযোগ্য পদার্থের ঘনত্বের যে পার্থক্য সেটা নির্দেশ করছে। তোমার ডেল্টা সিএসটা নির্দেশ করছে দুটো পৃথক স্থানের ব্যাপনযোগ্য পদার্থের যে ঘনত্বর পার্থক্য সেটা নির্দেশ করছে ডেল্টা সিএস। আর ডেল্টা এক্সটা কি নির্দেশ করছে, ডেল্টা এক্সটা তোমার নির্দেশ করছে দুটো স্থানের মধ্যে তোমার দূরত্ব, দুটি স্থানে দূরত্ব। তার আগে প্রথমে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা নির্দেশ করে যে অণুর গমন তোমার অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হচ্ছে। মাইনাসটা তোমার নির্দেশ করছে যে অধিক ঘনত্ব স্থান থেকে অণুগুলো কম ঘনত্বের দিকে তোমার পরিবাহিত হচ্ছে। এইটা হচ্ছে তোমার কি ফিকের প্রথম সূত্র। এই ইকুয়েশনটা তোমরা একটু মনে রাখবে, এটা অনেক সময় 1 নম্বর বা 2 নম্বরের জন্য দিয়ে থাকে। তাহলে আমরা ফিকের প্রথম সূত্র জানলাম। নেক্সট আমাদের টপিক হচ্ছে সক্রিয় পরিবহন। আমরা আগে নিষ্ক্রিয় তোমার ব্যাপনটা জানলাম, এবার আমরা জানবো তোমার সক্রিয় পরিবহন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সক্রিয় পরিবহন, এই সক্রিয় পরিবহন জানার আগে আমরা দুটো একটু শর্ট কোশ্চেন জেনে নেব। সেটা কি কি, তোমার পরিন কি, পরিন, পয়কা রয়সি দন্তন্য, পরিন, পরিন কি, তোমার পরিন হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি তোমার আবরণী পর্দার এবং কিছু ব্যাকটেরিয়ার প্লাজমা পর্দায় অবস্থিত বৃহৎ আকারের তোমার প্রোটিন অণুকে তোমার পরিন বলা হচ্ছে। পরিন হচ্ছে এক ধরনের তোমার বাহক প্রোটিন। এক কথায় বলতে পারি যে পরিনটা কি, পরিন হচ্ছে এক ধরনের তোমার বৃহৎ আকৃতির বাহক প্রোটিন, যেটা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের আবরণী পর্দার এবং কিছু ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের মধ্যে তোমার দেখতে পাওয়া যায়। মনে রাখবে পরিনটা কি, পরিন হচ্ছে এক ধরনের বৃহৎ আকারের তোমার বাহক প্রোটিন, যেটা কিছু ব্যাকটেরিয়ার প্লাজমা পর্দায় এবং এছাড়া কি তোমার মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের আবরণী পর্দায় তোমার দেখা যায়। আর একটা তোমার শর্ট কোশ্চেন আছে, অনেক সময় দিয়ে থাকে, অ্যাকুয়াপোরিন কি, অজফলা আঁকা কয়সু উন্তস্ত একা, অ্যাকুয়াপোরিন, পয়কা রয়সি দন্তন্য। অ্যাকুয়াপোরিন কি, অ্যাকুয়াপোরিন হচ্ছে কোষীয় পর্দায় বিন্যস্ত যে অন্তর্নিহিত প্রোটিন, জলের নির্বাচিত পরিবহন করে থাকে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম প্রভৃতি পরিবহনে বাধা দেয়, তাকে বলা হচ্ছে তোমার কি অ্যাকুয়াপোরিন। তাহলে অ্যাকুয়াপোরিনটা কি, কোষীয় পর্দায় বিন্যস্ত যে অন্তর্নিহিত প্রোটিন তোমার জলের নির্বাচিত পরিবহন করে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামের পরিবহনে বাধা দেয়, তাকে বলা হচ্ছে তোমার কি অ্যাকুয়াপোরিন। কোষ পর্দার মধ্যে কিছু অন্তর্নিহিত প্রোটিন থাকে যেগুলো জলের তোমার নির্বাচিত পরিবহন করে, জলের মধ্যে কিছু আয়নকে তোমার পরিবহন করে কিন্তু সোডিয়াম এবং Na+ এবং K+, সোডিয়াম এবং পটাশিয়াম তোমার পরিবহনে বাধা দেয়, তাকে বলা হচ্ছে তোমার কি অ্যাকুয়াপোরিন। তাই এই দুটো শর্ট কোশ্চেন মনে রাখবে, পরিন এবং অ্যাকুয়াপোরিন কি। আমরা চলে আসবো সক্রিয় পরিবহনে। সক্রিয় পরিবহন আমরা এবার জানবো সক্রিয় পরিবহন সম্পর্কে। সক্রিয় পরিবহন কাকে বলে, যে সজীব কোষের কোষ পর্দার মধ্যে দিয়ে কোনো পদার্থের অণু বা আয়নগুলো প্রশস্ত শক্তি ব্যবহারের মধ্যে দিয়ে যখন ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে তোমার পরিবহন হয়, তাকে বলা হচ্ছে তোমার কি সক্রিয় পরিবহন। আমরা সহায়ক ব্যাপনের ক্ষেত্রে দেখেছি সেখানে কোনো এটিপি শক্তি বা কোষস্থ শক্তি ব্যবহার হচ্ছে না, কিন্তু সক্রিয় পরিবহনের ক্ষেত্রে তোমার কোষস্থ শক্তি অর্থাৎ এটিপি শক্তি তোমার ব্যবহার হয়। তাহলে সক্রিয় পরিবহনটা কি বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে, সজীব কোষের কোষ পর্দার মধ্যে দিয়ে যখন কোনো পদার্থের অণু বা আয়নগুলো কোষস্থ শক্তি ব্যবহারের মধ্যে দিয়ে ঘনত্বের বা গাঢ়ত্বের নতিমাত্রার বিরুদ্ধে তোমার পরিবহন হয়,
তখন তাকে বলা হচ্ছে তোমার কি সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে। আর এই পরিবহনের যে বাহক প্রোটিন থাকে তাকে বলা হচ্ছে তোমার কি পাম্প। সক্রিয় পরিবহনে যে সমস্ত বাহক প্রোটিন, সে বাহক প্রোটিনকে আমরা বলবো কি পাম্প বলা হচ্ছে। পয়াকা ময় পয়ে, ইংরেজিতে হচ্ছে PUMP, পাম্প। পাম্প বলা হচ্ছে সক্রিয় পরিবহনে যে বাহক প্রোটিন, সে বাহক প্রোটিনগুলোকে আমরা বলবো কি পাম্প বলবো। এই সক্রিয় পরিবহন কিভাবে হয়ে থাকে? সক্রিয় পরিবহন দুটো পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। প্রথমত কি তোমার এই পদ্ধতিগুলো দুটো পদ্ধতির মাধ্যমে তোমার সক্রিয় পরিবহন হয়ে থাকে। মনে রাখবে সক্রিয় পরিবহনের ক্ষেত্রে তোমার এটিপি শক্তির অবশ্যই প্রয়োজন, এটিপি শক্তি বা কোষীয় শক্তির প্রয়োজন অবশ্যই। এটিপি শক্তি ছাড়া তোমার সক্রিয় পরিবহন হবে না। এটা আবার দুটো পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কি প্রাথমিক সক্রিয় পরিবহন, একটা হচ্ছে প্রাথমিক সক্রিয় পরিবহন, প্রাথমিক সক্রিয় পরিবহন। আর অপরটি হলো তোমার কি গৌণ সক্রিয় পরিবহন। গৌণ সক্রিয় পরিবহন। প্রথমে আসবো প্রাথমিক সক্রিয় পরিবহনটা কি। প্রাথমিক সক্রিয় পরিবহন হচ্ছে কি তোমার এক্ষেত্রে সরাসরি এটিপি শক্তি সাহায্যে কোনো পদার্থের অণুগুলো কোষ পর্দা বা প্লাজমা পর্দা ভেদ করে তোমার পরিবাহিত হয়। যখন সরাসরি এটিপি শক্তি সরাসরি এটিপি শক্তি ব্যবহার করে তোমার কোনো পদার্থের অণু বা আয়নগুলো প্লাজমা পর্দা ভেদ করে তোমার পরিবাহিত হয়, তখন তাকে বলবো প্রাথমিক সক্রিয় পরিবহন। আর প্রাথমিক সক্রিয় পরিবহন যদি বলে উদাহরণ কি বলবে, প্রাণীকোষে সোডিয়াম এবং পটাশিয়াম পাম্প হলো এই প্রাথমিক সক্রিয় পরিবহনের একটা উদাহরণ। প্রাণীকোষে সোডিয়াম এবং পটাশিয়াম পাম্প হলো তোমার প্রাথমিক সক্রিয় পরিবহনের একটা উদাহরণ। ঠিক আছে, এটা প্রাথমিক সক্রিয় পরিবহনের একটা উদাহরণ। গৌণ সক্রিয় পরিবহন কাকে বলে? এই পরিবহনে কি হচ্ছে তোমার একটা তড়িতের নতিমাত্রা সৃষ্টি হয়, অর্থাৎ কি তোমার ইলেকট্রিক গ্রেডিয়েন্ট বা তড়িতের একটা পার্থক্য সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে এই যে তড়িতের যে ডিফারেন্স বা পার্থক্য সৃষ্টির ফলে একটা শক্তি সৃষ্টি হয়। সেই শক্তি দিয়ে কি হচ্ছে পদার্থের অণুগুলো ঘনত্বের নতিমাত্রা পার্থক্য অনুযায়ী কোষের ভিতরে প্রবেশ করে। এখানে কিন্তু তোমার সরাসরি এটিপি শক্তি প্রয়োজন হয় না। তোমার গৌণ সক্রিয় পরিবহনে এখানে সরাসরি কিন্তু এটিপি শক্তির প্রয়োজন হচ্ছে না। এখানে কি হচ্ছে তড়িৎতে একটা নতিমাত্রা সৃষ্টি হচ্ছে, একটা তড়িৎ তোমার বিভব সৃষ্টি হচ্ছে বা তড়িতের নতিমাত্রার সৃষ্টি হচ্ছে। সেই নতিমাত্রার ফলে সেই শক্তি দিয়ে কী হচ্ছে পদার্থের অণুগুলো ঘনত্বের নতিমাত্রার পার্থক্য অনুযায়ী কোষের ভিতরে তোমার প্রবেশ করছে। আর এইখানে তো গৌণ সক্রিয় পরিবহনে কিন্তু সরাসরি এটিপি শক্তি তোমার প্রয়োজন হচ্ছে না, এটা মনে রাখবে। এবার আমরা জানবো বিজ্ঞানী সিঙ্গার বর্ণিত দ্রাব পরিবহন একটা মডেল। বিজ্ঞানী সিঙ্গার তিনি কোষ পর্দার মধ্যে দিয়ে কীভাবে দ্রাব পরিবহন হয় সে সম্পর্কে একটা মডেল প্রবর্তন করেছেন, সেটা এবার আমরা জানবো। সিঙ্গার বর্ণিত দ্রাব পরিবহন মডেল। আমরা আগে জেনেছি কোষ পর্দা, কোষ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের মধ্যে কিছু তোমার কি থাকে, প্রোটিন থাকে, চ্যানেল প্রোটিন থাকে, ঠিক আছে, কিছু ইন্টিগ্রাল প্রোটিন থাকে। এক্ষেত্রে কি হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনের মধ্যে তোমার দুই ধরনের প্রোটিন থাকছে, একটা হচ্ছে বহিস্থ প্রোটিন, একটা হচ্ছে তোমার কি অন্তস্থ প্রোটিন। সেগুলো কি হচ্ছে তোমার দ্রাব পরিবহনে তোমার সাহায্য করছে। এই প্লাজমা মেমব্রেনে যে লিপিড স্তর থাকে, লিপিডের স্তর থাকে, সেই লিপিডের স্তরে আবদ্ধ তোমার কি থাকে অন্তস্থ প্রোটিন থাকে। লিপিড স্তরের মধ্যে তোমার কে থাকে, তোমার অন্তস্থ প্রোটিনগুলো তোমার আবদ্ধ থাকে।
লিপিড স্তরের মধ্যে তোমার অন্তঃস্থ প্রোটিনগুলো তোমার আবদ্ধ থাকে। আর এই প্রোটিনগুলো তোমার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমার একটা চ্যানেল সৃষ্টি করে। তাহলে প্লাজমা মেমব্রেনের মধ্যে তোমার লিপিড স্তরের মধ্যে অন্তঃস্থ প্রোটিনগুলো তোমার প্লাজমা মেমব্রেনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয় এবং একটা চ্যানেলের সৃষ্টি করে, যার মধ্যে দিয়ে শুধুমাত্র জল পরিবাহিত হতে পারে। শুধুমাত্র যে চ্যানেলটা সৃষ্টি হয় তার মধ্যে দিয়ে কেবলমাত্র জলটা কোষের বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু কি হয়, দ্রাবকগুলো কীভাবে পরিবাহিত হয়? এই প্লাজমা মেমব্রেনের বা কোষ পর্দার তোমার ফসফোলিপিড যে স্তর থাকে তার বাইরে এক ধরনের বহিঃ প্রোটিন থাকে, ঠিক আছে? বাইরে তোমার বহিঃ প্রোটিন থাকে, এগুলো হচ্ছে বহিঃ প্রোটিন, ঠিক আছে? এই বহিঃ প্রোটিন কী হচ্ছে, যে তোমার অণুগুলো পরিবাহিত হবে, ধরো কিছু অন্য পদার্থের অণুগুলো বাইরে আছে, সেগুলো পরিবাহিত হবে। তোমার নর্মাল অবস্থায় কি, এই যে তোমার অন্তঃস্থ প্রোটিনের মাধ্যমে যে চ্যানেল সৃষ্টি হয় বা কোষ অন্তঃস্থ প্রোটিন কি বলেছি, এবার প্লাজমা মেমব্রেনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বিস্তৃত হয়, এর ফলে যে চ্যানেল সৃষ্টি হয় তার মধ্যে দিয়ে কেবলমাত্র জল ভিতরে কোষের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু বাকিগুলো তাহলে কি দ্রাবকগুলো, বাকি দ্রাবকগুলো কি প্রবেশ করতে পারবে না? হ্যাঁ পারবে। কীভাবে? এই যে প্লাজমা মেমব্রেনের যে ফসফোলিপিড স্তরের বাইরে যে বহিঃ প্রোটিন থাকে, এটা হচ্ছে তোমার অন্তঃস্থ প্রোটিন। এটা হচ্ছে তোমার বহিঃস্থ প্রোটিন। আর এগুলো হচ্ছে তোমার কি, ধর ছোটো ছোটো এগুলো হচ্ছে তোমার কি বাহিত হবে, অর্থাৎ এই প্রোটিনগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমার কি পরিবহনযোগ্য অণু, ঠিক আছে? ফার্স্ট কি হয়, এই পরিবহনযোগ্য অণুগুলো বহিঃস্থ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। বহিঃস্থ প্রোটিনের ফার্স্ট পরিবহনযোগ্য অণুগুলো তোমার বহিঃস্থ প্রোটিনের সঙ্গে যুক্ত হওয়ার পর বহিঃস্থ প্রোটিনগুলো অন্তঃস্থ প্রোটিনের সঙ্গে তোমার যুক্ত হয়। এর ফলে বহিঃস্থ প্রোটিন তোমার অন্তঃস্থ প্রোটিনের সাথে যুক্ত হয়। আর এর সঙ্গে কী হচ্ছে, এটিপি শক্তি সাহায্যে এটিপি শক্তি কী হচ্ছে, ভেঙে গিয়ে তোমার কী হচ্ছে, এডিপি প্লাস ফসফেট উৎপন্ন করে। এর ফলে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তি দিয়ে এই অন্তঃস্থ প্রোটিনের কী হচ্ছে, আকৃতিগত পরিবর্তন ঘটে। এর ফলে এই তোমার প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা চ্যানেলের সৃষ্টি হয়। এই চ্যানেলের মধ্যে দিয়ে কী হচ্ছে, এই পরিবহনযোগ্য অণুগুলো কোষের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ এইভাবে ছিল, এটা হচ্ছে তোমার অন্তঃস্থ প্রোটিন, বাইরে তোমার বহিঃস্থ প্রোটিন আছে, আর ব্যবহার্য তোমার পরিবহনযোগ্য অণু আছে। ফার্স্ট পরিবহনযোগ্যগুলো অণুগুলো কার সঙ্গে, বহিঃস্থ প্রোটিনের সঙ্গে যুক্ত হলো। বহিঃস্থ প্রোটিন এই অন্তঃস্থ প্রোটিনের সঙ্গে যখন যুক্ত হলো, তখন কী হচ্ছে, নিচে এটিপি শক্তি ব্যবহার করে এটিপিটা ভেঙে গেল, এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট উৎপন্ন হলো। যখন এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট উৎপন্ন হলো, তখন কি শক্তি, সেই শক্তি দিয়ে কী হচ্ছে, এই অন্তঃস্থ প্রোটিনে কী হচ্ছে, আকৃতিগত পরিবর্তন ঘটলো। ফলে কী হচ্ছে, একটা চ্যানেলের সৃষ্টি হচ্ছে, মাঝখানে একটা চ্যানেলের সৃষ্টি হচ্ছে। সেই চ্যানেলের মধ্যে দিয়ে বাইরে থেকে বিভিন্ন পরিবহনযোগ্য তোমার অণুগুলো কোষের ভিতরে প্রবেশ করে। এইভাবে কী হচ্ছে, দ্রাবকগুলো তোমার কোষের ভিতরে প্রবেশ করে। এইটাই হচ্ছে তোমার কি, সিঙ্গার বর্ণিত দ্রাব পরিবহন মডেল। এই সক্রিয় পরিবহনের গুরুত্ব কি? সক্রিয় পরিবহনের গুরুত্ব হচ্ছে যে উদ্ভিদের মূল দ্বারা যে খনিজ লবণ শোষণ করে সেটা সক্রিয় পরিবহনের মাধ্যমে ঘটে থাকে। আমরা জানি উদ্ভিদ মূলরোম দ্বারা জল এবং জলে দ্রবীভূত খনিজ মৌল শোষণ করে। সেটা কীভাবে হয়, সেটা কার দ্বারা হয়, সেটা হচ্ছে তোমার এই যে সক্রিয় পরিবহনের মধ্যে দিয়ে ঘটে থাকে। আর মনে রাখবে, সক্রিয় পরিবহনের মাধ্যমে উদ্ভিদ মূলরোম দ্বারা জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। আর পাতা থেকে ফ্লোয়েম কলার যে সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রবেশ করে। তোমার পাতায় যে কী উৎপন্ন হয়, শর্করা উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয়। সেই গ্লুকোজ প্রথম গ্লুকোজ কিন্তু ফ্লোয়েম কলায় তোমার প্রবেশ করতে পারে না, ঠিক আছে? তোমার সুক্রোজ উৎপন্ন করে। তারপর সেই শর্করাটা কী হচ্ছে, সুক্রোজ এক ধরনের শর্করা, এই শর্করাটা তোমার কী হচ্ছে, ফ্লোয়েম কলায় তোমার প্রবেশ করে। সেটা কোন পদ্ধতির মাধ্যমে? এই সক্রিয় পরিবহনের মাধ্যমে। আর কি, জল এবং খনিজ মৌলের খাদ্য কোষ থেকে কোষের সক্রিয় পরিবহনের মাধ্যমে তোমার পরিবাহিত হয়। তাহলে
এই সক্রিয় পরিবহনের মেন গুরুত্ব কি? সক্রিয় পরিবহনের প্রধান গুরুত্ব হচ্ছে তোমার মূলরুম দ্বারা যে খনিজ মৌল শোষণ করে সেটা সক্রিয় পরিবহনের মাধ্যমে ঘটে থাকে, এটা ভালো করে মনে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে পাতায় উৎপন্ন শর্করা ফ্লোয়েম কলায় প্রবেশ করে এই সক্রিয় পরিবহনের মাধ্যমে। আর জল, খনিজ মৌল, সংশ্লেষিত খাদ্য কোষ থেকে কোষে পরিবহন হয়। একটা কোষ থেকে পরবর্তী কোষে যে পরিবহন হয়, খাদ্য, জল, খনিজ মৌল পরিবহন হয়, সেটাও কিন্তু তোমার সক্রিয় পরিবহনের মধ্যে দিয়ে ঘটে। তাহলে আমরা সক্রিয় পরিবহনের গুরুত্ব জানলাম। মনে রাখবে এগুলো অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে থাকে যে কোষ থেকে কোষান্তর যে পরিবহন কোন পরিবহনের মাধ্যমে ঘটে থাকে, বা উদ্ভিদ মূলরুম দ্বারা যে খনিজ মৌল শোষণ করে সেটা কোন পদ্ধতির মাধ্যমে, তোমার ফ্লোয়েম কলায় তোমার শর্করা প্রবেশ করে কোন পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে, সক্রিয় না নিষ্ক্রিয় পদ্ধতির মাধ্যমে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে।